আসসালামু আলাইকুম। আজ ২৬শে আগস্ট ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে পরাজিত করা চীনের যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। ভারতে বাংলাভাষী মুসলমানদের সুরক্ষা দিতে জাতিসংঘের আহ্বান। হরমুজ নিয়ে সিদ্ধান্ত নিল ওমান ও ইরান। এবার বিস্তারিত। চীন থেকে $2.302 বিলিয়ন মার্কিন ডলারে 20টি J-10CE মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিটি যুদ্ধবিমানের মূল দাম $62.7 মিলিয়ন হলেও প্রশিক্ষণ, লজিস্টিক্স, পূর্তকাজ ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় যুক্ত হওয়ায় প্রতিটি বিমানের পেছনে খরচ হবে প্রায় $115 মিলিয়ন। প্রস্তাবিত এই ক্রয় সংক্রান্ত সশস্ত্র বাহিনী বিভাগের তৈরি একটি প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এতে অতিরিক্ত ব্যয়ের মধ্যে রয়েছে বৈদেশিক ও স্থানীয় প্রশিক্ষণ, অপারেশনাল এসেনশিয়াল আইটেম, টেকনিক্যাল অ্যান্ড লজিস্টিক সাপোর্ট, ফ্রাইট, বিমা, ভ্যাট, পূর্তকাজ সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যয়। সশস্ত্র বাহিনী বিভাগের ওই প্রতিবেদনে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার 123 টাকা ধরে 20টি যুদ্ধবিমান সংগ্রহে মোট ব্যয় ধরা হয়েছে 28,314 কোটি টাকা। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চীনের তৈরি J-10CE যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনার জন্য একটি কমিটি খসড়া চুক্তি প্রস্তুত করেছে। তিনি বলেন, বাংলাদেশ J-10 যুদ্ধবিমান কিনতে পারে এই ধরনের আলোচনা ইতোমধ্যে হয়েছে। তিনি আরো বলেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সময় চীনের তৈরি J-10 যুদ্ধবিমান ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য এখন প্রতিষ্ঠিত। জাহিদুর রহমান বলেন, রাফালকে 4.5 প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে J-10CE খুব ভালো করেছে, তাই বাংলাদেশ বিমানটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরো জানিয়েছেন, চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। J-10CE একটি একক ইঞ্জিন ও একক আসনের আধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। এটি চীনের বিমান বাহিনীতে ব্যবহৃত J-10C ফাইটার বিমানের রপ্তানি সংস্করণ। সরকার থেকে সরকার G2G আলোচনার মাধ্যমে চীনের রাষ্ট্রীয় সংস্থা চায়না ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন থেকে এসব বিমান কেনা হচ্ছে। CATIC চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সামরিক ও বিমান চলাচল শিল্প প্রতিষ্ঠান। এটি মূলত সামরিক ও বেসামরিক বিমান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি ও রপ্তানি করে থাকে। চলতি 2026-27 অর্থ বছরে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব বিমান কেনার চুক্তি সই হওয়ার কথা রয়েছে। যুদ্ধ বিমানগুলোর ব্যয় মেটাতে 2035-36 অর্থ বছর পর্যন্ত 10 বছরে থোক বরাদ্দ দিতে হবে অর্থ মন্ত্রণালয়কে। এবার পড়শির খবর। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় লো ইটারিং মিউনিশন আঘাত করেছিল বলে জানিয়েছেন ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল অনিল চৌহান। তবে ওই এলাকায় হামলা চালানো ভারতের উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট করেছেন তিনি। নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে এক অনুষ্ঠানে জেনারেল চৌহান বলেন, ভারতীয় একটি লোইটারিং মিউনিশন সারগোধা ও কিরানা হিলসের আশপাশের রাডার খুঁজছিল। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য শনাক্ত করতে না পারার পর জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি কিরানা হিলসের একটি স্থাপনায় আঘাত করে। জেনারেল চৌহানের ভাষ্য অনুযায়ী অপারেশন সিঁদুরের আগে সারগোধা ও কিরানা হিলস এলাকায় বেশ কয়েকটি লোইটারিং মিউনিশন পাঠানো হয়েছিল। কিরানা হিলস সারগোধা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে অবস্থিত। তিনি বলেন, এসব ড্রোনের উদ্দেশ্য ছিল সারগোধা ও এর আশপাশে থাকা রাডার শনাক্ত করা। এটি লোইটারিং মিউনিশন প্রায় 2 ঘন্টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় ঘুরে লক্ষ্য খুঁজতে পারে। ওই সময়ের মধ্যে লক্ষ্য শনাক্ত করতে না পারলে সেটি অন্য কোনো স্থানে আঘাত করতে পারে। আমি ব্যাখ্যাটা দিতে পারি, অনুষ্ঠানে বলেন জেনারেল চৌহান। তিনি জানান, ড্রোনটি কিরানা হিলসের আশপাশে জ্বালানি শেষ করে সম্ভবত সেখানকার কোনো স্থাপনায় আঘাত করে। কিরানা হিলসকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। এ বিষয়ে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস থাকা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল একে ভারতীয় বক্তব্যেরও উল্লেখ করেন জেনারেল চৌহান। পাকিস্তানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ এলাকা কিরানা হিলস দেশটির পারমাণবিক
কর্মসূচি ও পারমাণবিক অস্ত্র সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বলে বিবেচিত হয়। এ কারণে সেখানে ভারতীয় কোনো অস্ত্র আঘাত হানার খবর বিশেষ গুরুত্ব পায়। তবে জেনারেল চৌহানের বক্তব্য অনুযায়ী ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের রাডার ব্যবস্থা। কিরানা হিলসের পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্কারদুতে হামলার অনুমোদনও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জেনারেল চৌহান। তিনি বলেন, সারগোধায় হামলার বিষয়ে বিমান বাহিনীর প্রধানের কাছ থেকে অনুমতি নেওয়া হলে তাকে আরও 2টি লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছিল। এর মধ্যে একটি ছিল স্কারদু। হামলার অনুমোদন দেওয়া হলেও পরে খারাপ আবহাওয়ার কারণে সেখানে অভিযান চালানো সম্ভব হয়নি। এরপর বিকল্প লক্ষ্য হিসাবে ভোলারিকে বেছে নেওয়া হয়। জেনারেল চৌহানের ভাষ্য অনুযায়ী ভোলারির একটি হ্যাঙ্গারে ভারতীয় বিমান বাহিনীর হামলা পরবর্তী সময়ে ওই অভিযানের অন্যতম আলোচিত দৃশ্যে পরিণত হয়। ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত, আদিবাসী সহ বিভিন্ন বঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপ বিষয়ক কমিটি সিইআরডি। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বল প্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। মঙ্গলবার ভারতের বিষয়ে সিইআরডির সর্বশেষ পর্যবেক্ষণ প্রকাশ করা হয়। 2026 সালের আগস্টে অনুষ্ঠিত কমিটির 118তম অধিবেশনে 2007 সালের পর প্রথমবার ভারতের মানবাধিকার ও জাতিগত বৈষম্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কমিটি বিশেষভাবে বাংলাভাষী মুসলিমদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। আসাম সহ বিভিন্ন এলাকায় নাগরিকত্ব নথিপত্র, জাতীয় নাগরিকপঞ্জি এবং প্রশাসনিক যাচাইয়ের ক্ষেত্রে এই জনগোষ্ঠীর ওপর বৈষম্যের অভিযোগের বিষয়টি আলোচনায় এসেছে। এর আগে জাতিসংঘের একই কমিটি বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার অভিযোগ নিয়ে ভারত সরকারের কাছে তথ্য চেয়েছিল। সিইআরডির পর্যবেক্ষণে বলা হয়েছে, বিভিন্ন জাতিগত, ধর্মীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্যের অভিযোগ যথাযথভাবে তদন্ত করতে হবে। এর মধ্যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি ভারতের নাগরিক নন এমন কিছু গোষ্ঠীর বিরুদ্ধেও অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ, বিচার বহির্ভূত হত্যা, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া আটক, নির্যাতন ও যৌন সহিংসতার মতো অভিযোগের প্রতিটি ঘটনা তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে কমিটি। জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য এবং সহিংসতা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দিয়েছে সিইআরডি। বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপ বিষয়ক কমিটি 18 জন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ নিয়ে গঠিত। জাতিগত বৈষম্য বিলোপ সংক্রান্ত আন্তর্জাতিক সনদের আওতায় সদস্য রাষ্ট্রগুলো তাদের দায়িত্ব কতটা পালন করছে তা পর্যালোচনা করে কমিটি। সিইআরডির সুপারিশ আইনগতভাবে সংশ্লিষ্ট দেশকে বাধ্য করে না, তবে এসব পর্যবেক্ষণ আন্তর্জাতিক মানবাধিকার পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ভারতের বিষয়ে সর্বশেষ পর্যবেক্ষণেও বৈষম্য, সংখ্যালঘু সুরক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এবার জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধ ও আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালী দিয়ে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি বিকল্প নৌপথ বা করিডোর তৈরির বিষয়ে আলোচনা করছে ইরান ও ওমান। একই সঙ্গে সমুদ্রের এই গুরুত্বপূর্ণ পথে জমে থাকা মাইন অপসারণে যৌথ প্রকল্প চালুর বিষয়েও দুই দেশের মধ্যে ঐকমত্য হয়েছে। খবর আল জাজিরার। ইরানের রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচির মধ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য একটি বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য পর্যায় ভিত্তিক রূপরেখা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আশা প্রকাশ করে জানান, দুই দেশ খুব শিগগিরই এই সাময়িক নৌ করিডোরের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তিনি আরও জানান, প্রণালীর স্থায়ী ব্যবস্থাপনা এবং স্থায়ী সমাধান নিয়ে যথাসময়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত রূপরেখার আওতায় একটি সাময়িক যৌথ নৌ চলাচল করিডোর গঠন এবং মাইন অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থায়ী করিডোর তৈরি, তথ্য বিনিময়, নৌ চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সেবার মতো বিষয়ে চুক্তি চূড়ান্ত করতে কারিগরি পর্যায়ের আলোচনা চালু থাকবে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর পরপরই ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে এবং জবাব হিসেবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ আরোপ করে। বিশ্বজুড়ে ব্যবহৃত মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে যুদ্ধ শুরুর পর থেকে এই পথে জাহাজ চলাচল এক প্রকার স্তব্ধ হয়ে যায় এবং বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়ে। এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তারই ধারাবাহিকতায় পারস্য উপসাগরীয় অঞ্চলের এই দুই উপকূলীয় দেশ হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু ও মাইন সরানোর উদ্যোগে জোর দিচ্ছে। ইতোমধ্যেই প্রস্তাবিত নৌপথের ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে দাবি করেছেন, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সমস্ত মাইন অপসারণ বা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কোনো জাহাজ আবার মাইন পুঁততে এলে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে। বৈঠকে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দেন। পাশাপাশি উপকূলীয় অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সাথে আলোচনার গুরুত্ব তুলে ধরা হয়, যাতে যে কোনো আন্তর্জাতিক চুক্তি প্রতিবেশীদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন মেনে সম্পাদিত হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধানের অংশগ্রহণে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় একটি আয়োজনে তিনি সমর্থন করেন না। RSS এর প্রধান মোহন ভাগবত আগামী শনিবার ম্যানহাটনে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আয়োজকদের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাতিল করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, আমি এই সমাবেশকে সমর্থন করি না, তবে এটি একটি বেসরকারি অনুষ্ঠান হওয়ায় তা বাতিল করার এখতিয়ার নগর কর্তৃপক্ষের আছে কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র মামদানি বলেন, আমার পরিবার আমাকে যে ভারতের ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এবং আমি যে ভারতকে খুব ভালোভাবে চিনে বড় হয়েছি, সেটি ছিল একটি বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র, যেখানে ভারতের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার স্বীকৃতি ছিল। তিনি আরো বলেন, একটি বর্জনমূলক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি আন্দোলনের উত্থান দেখতে পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। অনুষ্ঠানটির ওয়েবসাইটে 29 আগস্টের আয়োজনটিকে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের একত্রিত করার কথা বলা হয়েছে। আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ নামের সংগঠনটি অনুষ্ঠানটির আয়োজক। তাদের দাবি, বেশ কয়েকটি হিন্দু আমেরিকান সংগঠন এই আয়োজনকে সমর্থন করছে। পারস্পরিক ঐতিহ্য ও আন্তঃধর্মীয় ঐক্য তুলে ধরাই অনুষ্ঠানের লক্ষ্য। তবে মোহন ভাগবতের উপস্থিতি এবং RSS এর অতীত কর্মকাণ্ডের কারণে নিউ ইয়র্কের বেশ কয়েকটি স্থানীয় সংগঠন এর সমালোচনা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির আদর্শিক ভিত্তি হিসেবে পরিচিত প্রভাবশালী হিন্দু সংগঠন RSS সংগঠনটি মে মাসে জানিয়েছিল, তাদের বিরুদ্ধে আধা সামরিক বাহিনী এবং সংখ্যালঘুদের উপর হামলা জড়িত থাকার যে ধারণা রয়েছে তা দূর করতে তারা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সফরের আয়োজন করেছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF বলেছে, দশকের পর দশক ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চরম সহিংসতা ও অসহিষ্ণুতার ঘটনায় RSS জড়িত ছিল। তবে RSS অসহিষ্ণুতার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেদের একটি হিন্দু কেন্দ্রিক সভ্যতাগত ও সাংস্কৃতিক আন্দোলন হিসেবে বর্ণনা করে। সংগঠনটির দাবি, হিন্দুদের ঐক্যবদ্ধ করা সহ জাতিকে গৌরবের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া তাদের অন্যতম লক্ষ্য। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন বেড়েছে। তারা ক্রমবর্ধমান বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তর বিরোধী আইনের মতো বিষয়গুলোকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। তবে বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার বৈষম্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে আসছে। সরকারের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়ন কর্মসূচি সহ তাদের বিভিন্ন নীতি সব সম্প্রদায়ের মানুষেরই উপকার করছে।
দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।